সালামু আলাইকুম। আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। আশা করি যে যেখান থেকে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই দোয়ার প্রত্যাশা কামনা সবসময় থাকে। তো যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন। তো খুবই একটা নির্মম, নিদারুণ, বেদনাদায়ক, কষ্টের গল্প। গল্প না, কথাগুলো হয়তো গল্পের মতো শোনাবে, কিন্তু এটাই বাস্তবতা। বাস্তবতা হচ্ছে যে আপনার আমাদের যে বুয়েটের যে ছাত্র আবরার হত্যার একজন অন্যতম ৩ নাম্বার আসামি, যিনি আপনার বুয়েট শাখা ছাত্রলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অনীক সরকার, তিনি ঘটনার পরের দিনই কিন্তু আপনার অ্যারেস্ট হয়েছিলেন। ৬ তারিখে বা ৭ তারিখে অ্যারেস্ট হয়েছেন, যেদিনকে আবরার হককে হত্যা করা হয়। তো হত্যার পরে তাদেরকে আপনার ডিবির কাছে হস্তান্তর করা হয়, সেখান থেকে কোর্টে প্রেরণ করা হয়। পরে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। তো রিমান্ড শেষে অনীক সরকার আপনার একটা জবানবন্দি দিয়েছেন। এই জবানবন্দি তিনি দিয়েছেন বাংলাদেশ ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বেচ্ছায় জবানবন্দি দিয়েছেন। আর এই জবানবন্দি রেকর্ড করেছেন ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলাম সাহেব। পরবর্তী সময় বিষয়টা আপনার পত্রিকাতে আসে, অনেকে নিশ্চয়ই ইতিমধ্যে শুনেছেন। তো যারা শুনেছেন তো শুনেছেন, যারা শোনেননি আমি বলছি যে অনীক সরকার তার মুখ থেকে ১৬৪ ধারায় আবরারকে হত্যার যে নির্মম বর্ণনা দিয়েছেন, আপনার গা শিউরে উঠবে। আপনার মনে হতে পারে যে আসলে মানুষ বেশি আমরা যারা আছি, আমরা কি আসলে মানুষ নাকি না সিনেমাতে যারা ভিলেন থাকে তাদেরকে আসলে পিচ করি, তাদেরকে আমরা পেছনে ফেলে দিই। অনিকের যে বক্তব্য সেখান থেকে ঠিক ঘটনাটা এমনই আসছে। তো ঘটনার দিন আপনার সকাল কি বলে যে কুষ্টিয়া থেকে আপনার ঘটনার দিন আবরার যখন শেরেবাংলা হলে সে ফিরে আসে, সে তার পড়ার টেবিলে ছিল, ভালো ছাত্র, নিয়মিত পড়াশোনা করতো। তো পড়ার টেবিলে থাকা অবস্থায় তাকে আপনার দুজন ছাত্রলীগের নেতা, একজনের নাম হচ্ছেন মেহেদি, আরেকজনের নাম হচ্ছে জিয়ন, এই দুজন প্রথমে আপনার তার রুমে আসে। আসার পরে তাকে পড়ার টেবিলের দুই পাশে তারা দাঁড়ায় জিজ্ঞেস করে, যেহেতু আপনার আগে থেকে টার্গেট ছিল, আগের ভিডিওগুলো নিশ্চয়ই দেখেছেন, এগুলো আর বলতে চাচ্ছি না। তো আগে থেকে যেহেতু টার্গেট ছিল, আর উপর থেকে অমিত সাহা সহ অনীক সরকার সহ যারা ওই যে রাসেল আছেন, সবার নির্দেশনা অনুযায়ী এই মেহেদি এবং আপনার কি বলে জিয়ন আপনার রুমে যায়। তো তাকে জিজ্ঞেস করা হয় যে ক্যাম্পাসে কারা কারা শিবির আছে। যদিও শিবির বাংলাদেশে কোনো নিষিদ্ধ ঘোষিত দল না, তারপরেও কিছু কিছু আওয়ামী কর্মীরা, বিচি নেতারা, আমি তাদেরকে বিচি নেতা বলি, স্বপ্রণোদিত হয়ে, মানে ওই যে কয় না যে ফকিন্নির পোলা যদি হাটে হঠাৎ করে আপনার ক্ষমতা পায়, যেটা হয় আর কি, এরকম মানে কোয়ালিটি লেস মানুষ যখন, হাইব্রিডরা যখন এই অবস্থায় হয় তখন এরকমই হয়। তো তারা নিজেরা থেকে আপনার ক্যাম্পাসে শিবির খুঁজছিল। তো তারা আবরার যেহেতু নিয়মিত নামাজ পড়তো বা মাঝে মাঝে সে আপনার তার সচেতনতামূলক পোস্ট, যেটা সরকার এবং রাষ্ট্রের সমালোচনামূলক পোস্ট হইতো, সেই সব কারণে তাকে শিবির মনে করা হইতো। তো তাকে বলা হয়েছে যে ক্যাম্পাসে কারা কারা শিবির আছে। তা আবরার বলেছে আমি আসলে এগুলো জানি না, কারণ আবরার কোনো ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিল না, হয়তো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গিয়েছে। তো আবরার যখন স্বীকার করেনি, তাকে ওইখানে বেশ কয়েকবার চড় থাপ্পড় দেওয়া হয়। আমি যে কথাগুলো বলছি একটু চোখ বন্ধ করে আপনি অনুভব করার চেষ্টা করেন শুনতে শুনতে। তো সেই রুমে তাকে চড় থাপ্পড় দেওয়ার পরে প্ল্যান অনুযায়ী আপনার আবরারকে তার রুম থেকে 1011 নম্বর কক্ষ থেকে 2011 নম্বর কক্ষে দোতলায় নিয়ে যাওয়া হয়, যেই রুমে অমিত সাহার আপনার আস্তানা, যিনি পলাতক ছিলেন, পরবর্তী সময় গ্রেপ্তার হয়েছেন। তো সেই রুমে নেওয়ার পরে কয়েক দফায় তাকে ছাত্ররা সেখানে আপনার কি বলে যে ব্যারিকেড দিয়ে ফেলে, চারদিক থেকে ঘিরে তাকে নানান হুমকি ধামকি, ভয়, চড় থাপ্পড়, লাথি দিচ্ছিল। তো ঘটনার এক পর্যায়ে, যার স্টেটমেন্ট থেকে আমরা এই কথাগুলো বলছি, অনীক সরকার তিনি রুমে প্রবেশ করেন। প্রবেশ করার পরে আবরারের উপরে তিনি লাথি, থাপ্পড়, তারপর হচ্ছে যে মানে শারীরিকভাবে প্রথমে হাতে আঘাত করেন। তো আবরারকে বলা হচ্ছিল যে ক্যাম্পাসে কারা শিবির আছে তাদের তথ্য দাও, তাদের নাম বলো। তো আবরার হয়তো ভয়ে আপনার দু একজনের নাম বলেছিল। তো তারা লোক পাঠিয়ে দেখছে যে না, তারা আসলে ছাত্র শিবির করে না, আবরার যাদের নাম বলেছিল। তো ক্ষিপ্ত হয়ে অনীক সরকার খুব রাগান্বিত অবস্থায় থাকেন যে কেন মিথ্যা বলেছিস। এর এক ফাঁকে আপনার মেহেদি একটা স্টাম্প এগিয়ে দেয়, ক্রিকেট খেলার যে স্টাম্প থাকে আমাদের উইকেট কিপিংয়ে, তো সেরকম একটা স্টাম্প সে নিয়ে আসলে অনীক সরকার তাকে স্টাম্প দিয়ে 1 থেকে 150 বার পিটায়, হাতে, শরীরে, মাথায় পিটায়নি, কোমরে, পাছায়, তারপর হচ্ছে রানে, মানে পুরো শরীরে। আর তাকে যখন পিটাচ্ছিল, বাংলা ছায়াছবি যারা দেখেন, যে এরকম দুই হাত আপনার, হ্যাঁ, দুইজন দুই দিক থেকে ধরে রেখে, পিছন থেকে দুজন তার মুখ চেপে ধরে রাখে, যাতে আবরারের চিৎকার ওই 2011 নম্বর কক্ষের বাইরে না যায়। তার মুখ বেঁধে রেখে তাকে অনেকক্ষণ পিটানো হয়। তো পিটানোর এক পর্যায়ে আবরার আসলে আপনার বেহুশ হয়ে পড়ে, বেহুশ এসে ফ্লোরে শুয়ে পড়ে। তখন অনীক সরকার, বাজে আপনার রাত প্রায় 12টা, অনীক সরকার তখন রুম থেকে বের হয়ে যায়। যাওয়ার পরে
আরও কয়েকজনকে বিচি নেতা যারা আছে তাদেরকে দায়িত্ব দিয়ে যায়। তো বিচি নেতাদের মধ্যে মেহেদি সহ জিয়ন সহ আরও কয়েকজন আছে, আপনারা নামগুলো দেখেছেন, সবগুলো নাম আমার খেয়াল নেই। তো তাদের কাছে তিনি কিছুক্ষণ পরে আবার ফোন করে বলেন যে শালা স্বীকার করছে কিনা। তো তারা বলে যে না ভাই, স্বীকার করে নাই, ও তো বমি করতেছে, ফ্লোরে শুয়ে গেছে। তারা হয়তো কিছুটা ভয় পেয়ে গিয়েছিল। তো অনেক বলেন যে আমি বলেছি যে শালা ভান ধরছে, আরও কয়েকটা দিয়ে ঠিক হয়ে যাবে। তো তিনি যখন এই স্টেটমেন্ট দিচ্ছিলেন, টোটাল স্টেটমেন্টের মধ্যে দৈনিক যুগান্তরের যে সংবাদ, এটা আমি আপনাদেরকে বলছি, সেখানে তিনি হাকিমের সামনে একবারও এই কথা বলেননি যে পুরো ঘটনার জন্য তিনি অনুতপ্ত বা দুঃখিত। তিনি শুধু বলেছেন আমাকে যদি সুযোগ দেওয়া হয় আমি শুধরে যাব। তার এই ঔদ্ধত্যপূর্ণ কথায় এটা স্পষ্ট হয় যে সে ধরেই নিয়েছে সে যেহেতু ছাত্রলীগ করে কোথাও না কোথাও তার শাস্তি কোনো এক সময় বিশ্বজিতের হত্যাকাণ্ড যারা ঘটিয়েছিল তাদের মতন সে এখান থেকে বের হয়ে যাবে। নয়তো প্রাণ ভিক্ষা চাওয়ার কথা হাকিমের কাছে তার থাকার কথা ছিল, বা আত্ম অনুশোচনামূলক কথা তার জবান দিয়ে আসার কথা ছিল, কিন্তু সেটা আসেনি। তো কিছুক্ষণ পরে লাঞ্চ টাঞ্চ ডিনার কইরা রাত্র 12:30টার দিকে তিনি আবার ওই রুমে যান। যাওয়ার পরে আবরার ফ্লোরে শোয়া ছিল, বমি করতেছিল। আবরারকে আবার উঠানো হয়, উঠিয়ে স্টাম্প দিয়ে আবার পিটানো হয় দফায় দফায়। টোটাল 5 দফা আবরারকে আপনার স্টাম্প দিয়ে পিটানো হয়। তো এক পর্যায়ে স্টাম্প ভেঙে যায়। ভেঙে যাওয়ার পরে আপনার যেই মেসেজাররা থাকেন, আপনাদের জানার কথা যে ওই যে খাটের স্ট্যান্ডগুলো বেসিক্যালি রডের হয়, হ্যাঁ, চিকন চিকন রডের হয় মশারি টানানোর জন্য। তো ওই মশারি টানানোর রডের স্ট্যান্ড খুলেও আবরারকে কন্টিনিউ পিটানো হয়। তো পিটানোর এক পর্যায়ে আবরার 5 থেকে 7 বার সে ওইখানে বেহোশ হয়, বমি করে ফ্লোরে। তখন যখন তার অবস্থা কিছুটা তারা আঁচ করতে পেরেছে যে মরে যাবে, এটা ভাবে নাই, ভাবছে যে হয়তো মরতে পারে। তো সেই অবস্থায় আবরারের অবস্থা যখন কন্টিনিউ বমি হচ্ছিল, তাকে 2005 নম্বর কক্ষে শিফট করা হয়। সেইখানেও আবরার আস্তে আস্তে তার দেহ নিথর হতে থাকে, বমির পরিমাণ বাড়তে থাকে। তারা তখন আবরারেরই যে মারছিল যেই দেহ, যে কাপড় চোপড় বা অপরিষ্কার যে কাপড় চোপড়, সেগুলোকে তারা চেঞ্জ করেন। এর ফাঁকে আবরারের সাথে থাকা 2টা মোবাইল, যেগুলো এখন আপাতত প্রক্টরের কাছে আছে, এমনকি আবরারের ল্যাপটপটা এখান থেকে তারা তল্লাশি করেন। এমনকি এখানে শিবির সম্পর্কিত কোনো তথ্য আছে কিনা বা হাবিজাবি তারা নিজেরা আপনারা ট্রাই করে দেখেছেন। তো এখানে আরেকটা বিষয় আপনাদের বলে রাখা উচিত, ঘটনার দিন থেকে আবরারের ল্যাপটপটা কিন্তু উধাও হয়ে আছে, এটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো সিসিটিভি ফুটেজে কিন্তু দেখা গেছে যে একজন ছাত্রের হাতে ল্যাপটপটা নিয়ে রুম থেকে বের হচ্ছে। তো এটা নিশ্চয়ই খুঁজে বের করা হবে। তো যাই হোক, ওই পর্যায়ে আপনার তারা এখানে সিদ্ধান্ত করে যে আসলে কী করতে হবে। তখন তারা এই যে এখানের যারা বড় বড় নেতা আছে বুয়েট শাখা ছাত্রলীগের, তাদেরকে ফোন দেয়, বিভিন্ন জায়গায় ফোনে কথাবার্তা বলা হয়। এক পর্যায়ে পুলিশকে ফোন দিয়ে বলে যে শিবির ধরা হয়েছে বা এরকম ধরনের বক্তব্যটা তখন থাকে, যেটাতে রাসেল সহ জড়িত আর অনেকরা। তো ঘটনার এক পর্যায়ে কিন্তু পুলিশে আসে, তাদেরকে ফেরত দেওয়া হয়, কারণ তারা তখন আবরারকে নিয়ে টেনশনে পড়ে গেছিলো যে আসলে এখন করবে কি। তো ফাইনালি তারা যে সিদ্ধান্ত নেয়, যদি বেঁচে চায় আবরার, তাহলে তাকে শিবিরের সদস্য বলে পুলিশের হাতে ধরিয়ে দেওয়া হবে। আর যদি মরে যায় তাহলে কি করবে, একবার তারা প্ল্যান করে যে রাস্তায় ফেলে দিবে, আবার প্ল্যান করে ছাদের ট্যাঙ্কিতে ফেলে দিবে। তো এই প্ল্যানের মধ্যেই হয়তো আপনার ভয় পেয়ে গিয়েছিল। তারপর তারা ভেতর থেকে একজন ডাক্তার কেনে, যেগুলো সিসিটিভি ফুটেজে দেখেছেন। প্রক্টর আসার এক পর্যায়ে ডাক্তার এসে আবরারকে মৃত ঘোষণা করে। তো এই মৃত ঘোষণা করার পরে তারা সিদ্ধান্ত নেয় যে আবরারের লাশটা 2তলা থেকে 3তলা সিঁড়িতে রেখে দিবে, নাকি সামনে ওই যেই খাটিয়ার মধ্যে শোয়ানো ছিল সেইখানে ফেলে দিবে। তো এই সিদ্ধান্তের মধ্যে থেকে লাস্টের ঘটনাটা সিসিটিভি ফুটেজে আছে, আপনারা দেখেছেন। এই যে ভয়াবহতা, এই যে নির্মমতা, এরকম একটা নির্মম হত্যাকাণ্ডের বর্ণনা দেওয়ার সময় অনীক সরকারের চোখে সামান্য পরিমাণ অনুশোচনার ছোঁয়া ছিল না, তার কণ্ঠে সামান্য দরদ ছিল না। সাংবাদিকদের কথা অনুযায়ী যে তিনি সামান্য অনুতপ্ততা থাকে না মানুষের, যে একটা ঘটনা হয়তো কর্তিনিসি রাগের মাথায় হয়ে গেছে, বাট আম ফিলিং সরি, আমার এখন অনুশোচনা হচ্ছে, আমি ঘটনার জন্য অনুতপ্ত। তো অনীক সরকারকে দেখে মনে হয়েছে যে তার বাবা, চাচা, ফ্যামিলিতে কেউ খুব আওয়ামী লীগ সরকারের সাথে এতটাই স্ট্রংলি কানেক্টেড যে সে বিশ্বাস করে মনে মনে যে এখানে আর হাকিমের কাছে আমার স্টেটমেন্ট দিয়ে কী হবে, টুডে টুমরো বিশ্বজিতের হত্যাকারীরা যেভাবে বের হয়েছে আমি সেইভাবে বের হয়ে যাব, আমি ছাত্রলীগ করি। কিন্তু তার হয়তো এই জিনিসটা জানা নাই, যেহেতু প্রধানমন্ত্রীর মুখ থেকে এটা তিনি বলেছেন, একজন মা হিসেবে আবরার হত্যার বিচার করব, কিসের ছাত্রলীগ, কিসের দল, আমি সেদিকে যাব না, অপরাধী যারা করেছে তাদেরকে বিচার হবে। আমার মনে হয় অনীক সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বাণীটা শোনে নাই, আর যদি শুনে থাকে তারপরেও তার মনস্তাত্ত্বিক জগতে সে ধরে নিয়েছে সে ছাত্রলীগ করে মানে সে আইনের ঊর্ধ্বের একটা মানুষ। আসলে কি ঘটনাটা তাই? তো আমি আমার চ্যানেলের মাধ্যমে আমার দর্শক এবং যারা যদি কোনো সরকার প্রশাসনের লোক আমাকে দেখে থাকেন, আমি এটা বলবো যে এই ধরনের যারা বিচি নেতা আছে, কর্মী আছে, যারা দেশকে, দলকে, রাষ্ট্রকে, সরকারকে সবসময়
মানে নিজেদের খুব কাঠপুতলি ভাবেন যে আমরা দল করি, দল ক্ষমতায় যা ইচ্ছা তাই করা যায়, তাদের ব্যাপারে সরকারের এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত, যেভাবে আবরারকে পিটিয়ে হত্যা করেছে তার থেকে স্লো সিস্টেমে তাড়াতাড়ি ফাঁসি দিলেন, লটকাই দিলেন, মরে গেল, শ্যুট করলেন, ক্রস ফায়ারে না, তাদেরকে আস্তে আস্তে রাইখা মারতে হবে, যাতে এই মৃত্যুর স্বাদটা কতটুকু কষ্টকর, ভয়ানক, এটা যাতে তারা ফিল করে মরতে পারে। নয়তো একটা বন্দুক দিয়ে গুলি করলেন, মরে গেল, ফাঁসি দিলেন, চট করে মরে গেল। তাদেরকে আস্তে আস্তে মারতে হবে, ডে বাই ডে, আওয়ার বাই আওয়ার। আমি চাই তাদের এরকম ভয়ানক শাস্তি হোক, আর এটা লাইভে মানুষ যাতে দেখে, যাতে সারা বাংলাদেশের এরকম যারা দলের নাম বেচা, যারা দলকে ক্ষমতায় আছে ভাবে আইনের ঊর্ধ্বে, তাদের জন্য যাতে একটা দৃষ্টান্তমূলক শিক্ষা এই বর্তমান সরকার করে দেয়, তাহলে জাতি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবে। আমরা বিদেশ থেকে, বাংলাদেশের ভিতর থেকে সবাই দলমত নির্বিশেষে এই আন্দোলনের জন্য বা এই আবেদন জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আবরার হত্যার শাস্তি আপনি কি চান, কীভাবে কার্যকর হোক, সেটা সম্পর্কে আপনি কমেন্টে লিখতে পারেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।